মেশিন লার্নিংয়ের জগতে অ্যালগোরিদম, ডেটা সেট এগুলো নিয়ে আমরা অনেক কথাই বলি, কিন্তু এর পেছনের যে গণিত সেটা আজ আমরা ডক্টর চিন্ময় পালের লেখা মেশিন লার্নিংয়ে ইন্টিগ্রেশনের অপরিহার্য ভূমিকা এই লেখার কিছু তথ্যের উপর ভিত্তি করে ইন্টিগ্রেশন নিয়ে একটু গভীরে জানার চেষ্টা করব। মানে দেখব কেন এই কনসেপ্টটা, এই ধারণাটা মডেল তৈরির জন্য এতখানি জরুরি। ঠিক। ইন্টিগ্রেশন মানে ওই যে আমরা স্কুলে করতাম গ্রাফের নিচে ক্ষেত্রফল বের করা, ব্যাপারগুলো শুধু কিন্তু ক্লাসরুমের বিষয় না। মেশিন লার্নিং যখন বাস্তব জগতের কন্টিনিউয়াস ডেটা মানে অবিচ্ছিন্ন ডেটা নিয়ে কাজ করে, ধরুন তাপমাত্রা বা শেয়ার বাজারের দাম, তখন ইন্টিগ্রেশনটা কিন্তু অপরিহার্য হয়ে পড়ে। এটা মানে মডেলগুলোকে বাস্তবতার অনেক কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করে। আচ্ছা, তাহলে শুরুতে একটু সহজ করে নেওয়া যাক। ইন্টিগ্রেশন আসলে এখানে কি করছে? মানে স্কুলের গণিতের বাইরে এর ভূমিকাটা ঠিক কি? সহজ কথায় যদি বলি, ইন্টিগ্রেশন মানে হলো ছোট ছোট অংশকে একসাথে করে মানে একত্রিত করে একটা সামগ্রিক মান বের করা। ক্যালকুলাসে আমরা যেমন জানি এটা ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টোটা। মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে যেখানে ধরুন সবকিছুই ডেটা পয়েন্ট বা ফাংশনের পরিবর্তন নিয়ে কাজ করে, সেখানে ইন্টিগ্রেশন আমাদের সাহায্য করে সম্ভাব্যতা মানে প্রবাবিলিটি গণনা করতে, বা ধরুন গড় মান মানে এক্সপেক্টেড ভ্যালু বের করতে, অথবা মডেলের পুরো আচরণটা বুঝতে, বিশেষ করে যখন ভ্যারিয়েবলসগুলো ডিসক্রিট না হয়ে কন্টিনিউয়াস হয়, যেমন ধরুন মানুষের উচ্চতা বা সময়ের সাথে কোনো কিছুর পরিবর্তন। আচ্ছা, প্রবেবিলিটি বা সম্ভাবনার কথা যখন উঠলই, এখানেই কি ইন্টিগ্রেশনের মানে মূল কাজটা শুরু হচ্ছে? ডক্টর পালের লেখায় প্রবেবিলিটি ডেন্সিটি ফাংশন বা পিডিএফ এর কথাও তো বলা হয়েছে। কিন্তু শূন্য হয়। তাই আমরা সাধারণত একটা রেঞ্জের মধ্যে মান পাওয়ার সম্ভাবনা মাপি। এখানেই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন মানে পিডিএফ এর ব্যবহারটা আসে। ধরুন আমরা জানতে চাইছি কোনো একটা সেন্সরের রিডিং এ আর বি এই মানের মধ্যে থাকার সম্ভাবনা কতটুকু। এর জন্য আমাদের ওই রেঞ্জের মধ্যে পিডিএফকে ইন্টিগ্রেট করতে হয়। ইন্টিগ্রেশন এ সাবসুব বি এফ অফ এক্স ডিএক্স। একইভাবে কোনো ভ্যারিয়েবলের গড় মান বা এক্সপেক্টেড ভ্যালু বের করতেও কিন্তু ইন্টিগ্রেশন লাগে। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি সাবসুব ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডিএক্স। এটাই আসলে মডেলকে অনিশ্চয়তা বুঝতে আর বাস্তবসম্মত ভবিষ্যৎবাণী করতে সাহায্য করে। যেমন ধরুন আবহাওয়া পূর্বাভাস বা অর্থনৈতিক মডেলিংয়ের ক্ষেত্রে এটা খুব জরুরি। বেশ আকর্ষণীয়, কিন্তু আমি যেমনটা দেখছিলাম বেইসিয়ান মেশিন লার্নিংয়ে নাকি ইন্টিগ্রেশন আরও বেশি গুরুত্বপূর্ণ, যেখানে মডেল আগের অভিজ্ঞতা থেকে শেখে আর কি। ডক্টর পালের লেখাতেও এর উল্লেখ আছে। ব্যাপারটা কি একটু বলবেন? হ্যাঁ, বেশিয়ান পদ্ধতিতে ইন্টিগ্রেশন তো একেবারে কেন্দ্রে রয়েছে, মানে খুব জরুরি। এখানে একটা মূল ধারণা হলো মার্জিনালাইজেশন। সূত্রটা হলো px ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন px থিটা p থিটা d থিটা। এখানে আমরা ডেটা x পাওয়ার সম্ভাবনা বের করছি কিভাবে না, মডেলের যত সম্ভাব্য প্যারামিটার থিটা আছে সবগুলোর উপর ইন্টিগ্রেট করে। মানে সহজ করে বললে, মডেলের বিভিন্ন সম্ভাব্য কনফিগারেশন থেকে যে ফলাফলগুলো আসছে সেগুলোর একটা গড় করা হচ্ছে তাদের সম্ভাব্যতা অনুযায়ী ওজন দিয়ে আর কি। এই ইন্টিগ্রেশনটা কিন্তু প্রায়শই ভীষণ ভীষণ জটিল হয়ে পড়ে, বিশেষ করে যখন প্যারামিটারের সংখ্যা অনেক অনেক বেশি থাকে। জটিল তার মানে কি এটা কম্পিউট করা কঠিন? তাহলে মডেলগুলো শিখছে কি করে? ঠিক, এখানেই তো আসল চ্যালেঞ্জটা। এই ইন্টিগ্রালগুলোর সরাসরি সমাধান বের করা অনেক ক্ষেত্রেই প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর এই জন্যই এই যে মাঘভ চেন মন্টে কার্লো বা এমসিএমসি বা ভেরিয়েশনাল ইনফারেন্স মানে ভিআই এর মতো অ্যাপ্রক্সিমেশন বা আনুমানিক পদ্ধতিগুলোর জন্ম হয়েছে। এগুলো ইন্টিগ্রালের একটা কাছাকাছি মান, একটা ভালো আন্দাজ আর কি, সেটা বের করতে সাহায্য করে। আর এর মাধ্যমেই বেজিয়ান মডেলগুলো নতুন ডেটার সাথে পুরনো বিশ্বাসকে মিলিয়ে মানে আপডেট করতে পারে। এটা একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই, কিন্তু আবার এটাই নতুন পদ্ধতির উদ্ভাবনের একটা বড় কারণও। আচ্ছা, তার মানে এই গণনার জটিলতা শুধু বেসিয়ান মডেলেই আটকে নেই, ডিপ লার্নিংয়েও দেখা যায়। আপনার লেখার ভেরিয়েশনাল অটো এনকোডার বা ভিএইস বা এনার্জি বেসড মডেল মানে ইবিএমসের পার্টিশন ফাংশনের কথা বলা হয়েছে। হ্যাঁ, একই সমস্যা মানে একই ধরনের চ্যালেঞ্জ। এনার্জি বেসড মডেলে পার্টিশন ফাংশন z ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেট ই সাব মাইনাস ex সাব dx
এটা ব্যবহার হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে স্বাভাবিক বা নর্মালাইজ করার জন্য, মানে যাতে সব সম্ভাবনা যোগ করলে 1 হয় আর কি। এখানেও কিন্তু সমস্ত সম্ভাব্য ডেটা কনফিগুরেশনের উপর ইন্টিগ্রেট করতে হয়। ডেটার ডাইমেনশন যদি খুব বেশি হয়, মানে অনেকগুলো ফিচার থাকলে এটা গণনা করা একরকম অসম্ভব। ভিএস এর ক্ষেত্রেও একই রকম, ল্যাটেন্ট ভ্যারিয়েবলের উপর ইন্টিগ্রেশন লাগে, যেটা সমাধান করতেও কিন্তু অ্যাপ্রক্সিমেশন দরকার হয়। ও আচ্ছা, তাহলে এই যে জটিল ইন্টিগ্রালগুলো, এগুলো সমাধান করার জন্যই কি মন্টে কার্লো বা সিম্পসন্স রুলের মতো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন পদ্ধতির কথা বলা হয়েছে লেখাটায়? ঠিক তাই, একদম। যখন ইন্টিগ্রালের কোনো সহজ বা অ্যানালিটিক্যাল সমাধান থাকে না, মানে কলম কাগজে করে ফেলা যায় না, তখন এই নিউমেরিক্যাল পদ্ধতিগুলোই ভরসা। মন্টে কার্লো মেথড, যেটা র্যান্ডম স্যাম্পলিং ব্যবহার করে, সেটা কিন্তু হাই ডাইমেনশনাল সমস্যার জন্য খুব কাজের, খুব পাওয়ারফুল। আবার ধরুন, তুলনামূলক সহজ ক্ষেত্রে ট্র্যাপিজয়েডাল বা সিম্পসন্স রুলও ব্যবহার করা যেতে পারে। আসল কথাটা হলো, এই পদ্ধতিগুলো ছাড়া অনেক আধুনিক মেশিন লার্নিং মডেল বাস্তবে প্রয়োগ করাই হয়তো যেত না। ইন্টিগ্রেশন এবং তারই অ্যাপ্রক্সিমেশন কৌশলগুলো মিলেই মডেলগুলোকে এতটা শক্তিশালী আর কার্যকর করে তুলেছে। সব মিলিয়ে যদি বলি, ইন্টিগ্রেশন হয়তো সরাসরি কোডিংয়ের সময় আমাদের চোখে পড়ে না সব সময়, কিন্তু এটা হলো পর্দার আড়ালে থাকা সেই আসল গাণিতিক ইঞ্জিনটা, যেটা মেশিন লার্নিং মডেলগুলোকে কন্টিনিউয়াস ডেটা, প্রবাবিলিটি এবং এই যে অনিশ্চয়তা, এগুলোর সাথে মানিয়ে নিতে সাহায্য করে। আর এটাই মডেলগুলোকে আরও বাস্তবসম্মত, নির্ভরযোগ্য আর যাকে বলে বুদ্ধিমান সেটা করে তোলে। দারুণ একটা আলোচনা হলো। শেষে একটা প্রশ্ন মনে আসছে, যেহেতু এই জটিল ইন্টিগ্রালগুলো সমাধান করা এত কঠিন আর আমরা মন্টে কার্লোর মতো অ্যাপ্রক্সিমেশন পদ্ধতির উপর এতটা নির্ভরশীল, তাহলে কি ভবিষ্যতের এআই আরও উন্নত, আরও দ্রুত বা হয়তো সম্পূর্ণ নতুন কোনো অ্যাপ্রক্সিমেশন কৌশল দেখতে পাবে? মানে এই দিকে কি কোনো নতুন কিছু আসছে? এটা নিশ্চয়ই অনেক কাজ হচ্ছে, ভাবার মতো একটা বিষয় কিন্তু।